শুধুমাত্র একজন সুগৃহিণীই পারে কিছু ভালো অভ্যাস আর সংসারের মঙ্গল কামনায় কিছু নিয়ম পালন করে সংসারে সুখ আর শান্তি আনতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, আর আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার পালন আর করতে পারলাম না। তার কারণ মিছরিকে নিয়ে এই সংসারের সমস্ত কাজকর্ম করে মিছরির যত্ন নিয়ে শ্রাবণ মাসের এই সোমবারগুলো পালন করতে গেলে আমার জন্য অনেকটাই কষ্টদায়ক হয়ে যেত, মানে পেরে উঠতাম না। আর যেহেতু সারাদিনই ব্রত পালন করে উপোস করে থাকতে হতো, সেই জন্য না একটুই অসুবিধা হতো। তাই আজকে শেষ সোমবার, আজকে আমি পালন করবই, কারণ মনে প্রাণে আমি চেয়েছিলাম শ্রাবণ মাসের অন্তত পক্ষে একটা সোমবারের ব্রত পালন করতে। আর সেই জন্য গতকালকে মা এসেছে আমাদের বাড়িতে, যাতে আমার একটুখানি সুবিধা হয়। মায়েরা তো বোঝে যে মেয়েটা কতটা পারবে আর না পারবে, বা বাচ্চা নিয়ে মেয়েটার কতটা কষ্ট হয়, এটা কিন্তু মায়েরাই বোঝে। তো সকাল সকাল স্নান সেরে আমরা রেডি হয়ে গেছি, আমি আর মা যাব এখন মন্দিরে। এখন ঘড়িতে ওই সকাল 8টা সাড়ে 8টা মতন বাজে। তো আমরা সবটা ঠাকুর ঘরে এসে রেডি করে নিলাম। এই থালাটার মধ্যে দুধ, গঙ্গা জল, ফল ফুল, তারপর ঘি, মধু, যেগুলো দিয়ে আর কি ভগবানের অভিষেক করব, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে চলে এসেছি এখন মন্দিরে। বাড়ির খুব কাছেই মন্দির। আর আমি না একদম সুন্দরভাবে পুজো দিয়েছি, কারণ মন্দিরে একদমই ভিড় ছিল না। আর অভিষেক করার জন্য যা যা প্রয়োজন হয়, মা বললো এই শ্রাবণ মাসে নাকি মাসকলাই, আতপ চাল আর তার সাথে একটু তিল দিয়ে ভগবানের অভিষেক করানো নাকি খুবই ভালো, মানে এর নাকি একটা মাহাত্ম্য আছে। সেই জন্য দুধ, গঙ্গা জলের সাথে অভিষেক করানোর সময় ওই যে 3টি উপকরণ বললাম, ওই উপকরণগুলো আমি দিয়েছি। মা না আসলে এত সকাল সকাল মন্দিরে এসে পুজো দেওয়াটা আমার পক্ষে ভীষণ কঠিন হয়ে যেত। তার কারণ সকালবেলা কিন্তু আমার প্রচুর কাজ থাকে, আপনারা তো জানেনই। প্রচুর বাসি কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, তারপর জামা কাপড় কাচা। মিছরির জন্য তো প্রচুর জামা কাপড় জড়ো হয় প্রত্যেক দিন। তো সমস্ত জামা কাপড় কেচে তবেই কিন্তু আমি এসেছি, কারণ মা আমাকে অনেকটা হেল্প করেছে এই যে পুজোর যে গোছানোগুলো সেগুলো গোছাতে। কারণ আমি তো সেভাবে জানি না, মা সবটা কি কি লাগবে না লাগবে সব গুছিয়ে নিয়েছে। তো এখন মন্দিরে পুজোটাও দেওয়া হয়ে গেল, আর খুব শান্তি মতন মন্দিরে পুজো দিতে পেরেছি। আর এই মন্দিরটা না একদম আমাদের বাড়ির কাছে যে চূর্ণী নদী আছে তার ধারে। তবে আজকে আর মন্দিরের ধারে যে চূর্ণী নদী সেটা দেখাতে পারলাম না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আসলে বাড়িতেও এসে দেখছি প্রচুর কাজ। মিছরি তখনও ঘুম থেকে ওঠেনি যখন আমরা গেছি। বাড়িতে এসে দেখি ওর পাপা ওকে ব্রাশ করাচ্ছে, মানে ও সবে ঘুম থেকে উঠেছে। যাই হোক, ওর পাপাই ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে আজকে। তো আমি তারপরে আমার যে ঘরের কাজগুলো সেগুলোতে লেগে পড়েছি, কারণ বিছানাটা যেহেতু তোলা ছিল না, মিছরি তো দেরি করে ঘুম থেকে উঠেছে। আমরা বাড়ি আসার পরেও দেখছি বিছানা রয়েছে, তো ওই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে ঢুকলাম। আর এই সকালবেলা না রান্নাঘরে ঢোকাই হয়নি আজকে, তার কারণ হচ্ছে ওই যে পুজোর ওদিকটা গেছি বলে এদিকে আর আসা হয়নি। আর রান্নাঘরে ঢুকে আমি সর্বপ্রথম যে কাজটা করি আপনারা তো জানেনই, আগে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। কারণ পরিষ্কার রান্নাঘরেই কাজ করতে আমার একমাত্র ভালো লাগে। এলোমেলো হয়ে থাকলে না আমার একদমই কাজে মন বসে না, তাছাড়াও আমি কাজের কোনো তালও পাই না যখন এলোমেলো হয়ে থাকে। তাই আমি আগে রান্নাঘরটা সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিলাম। তারপরে আজকে রান্নাবান্না বলতে ওই যে মন্দিরটাই, ওখানে দুপুরের নেমন্ত্রণ রয়েছে। আমি তো আজকে পুরো দিনই উপবাস থাকবো। তবে মা বলছে প্রত্যেকটা সোমবারই তো পালন করেছে, মা আর এই সোমবারটাই পুরো উপবাস থাকবে না, কিন্তু আমি থাকবো। আমি যেহেতু একটা সোমবারই পালন করছি। তবে ওইখানে যেহেতু দুপুরবেলা নেমন্তন্ন আছে, আমাদের জন্য সেরকম কিছু রান্নাবান্না করছি না। নিচে শাশুড়ি মা ডাল ভাত করেছে সকালবেলা, কিন্তু আমার হাজব্যান্ড ওটাই খেয়ে নিয়েছে। তো আমি এখন যেটা করছি মিছরির জন্য করছি। মিছরির জন্য একটুখানি গাজর দিয়ে ডালিয়ার যে খিচুড়িটা রান্না করে দিই সেটাই করছি। আর একজন মা সারাদিনে যত ঝামেলার মধ্যেই থাকুক না কেন, তার বাচ্চার যত্ন তাকে নিতেই হবে সমস্ত কিছুর পিছনে রেখে। তো আমি এখন মিছরি খাবারটা তৈরি করে মিছরিকে সকালের খাবারটা করিয়ে দেবো। কারণ নিচে যে ডালটা করেছে শাশুড়ি মা সেটাতে না লঙ্কা দিয়েছে। আমি তো ওকে আলাদা করে ডালটা রান্না করে দিই, তো আজকে তো সেটা সময় পাইনি আমি। সেই জন্য এখন আমি কি করব, ওই ডালিয়ার খিচুড়িটা না সিটি মারলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই জন্য ওটাই করে দিচ্ছি।
আমাদের মতন গৃহিণীদের কিন্তু সব দিকটাই খেয়াল রাখতে হয়, বাচ্চার খেয়াল রাখতে হয়, সাথে আমাদের সংসারে সুখ শান্তি কিভাবে বজায় থাকবে, সংসার ও পরিবারের সকলের মঙ্গল কামনায় একমাত্র গৃহিণীরাই কিন্তু নানান রকম নিয়ম পালন করে সংসারে সুখ শান্তি বজায় রাখে। আর ভগবানের পুজো করা, ব্রত পালন করা, এগুলো আমাদের সংসারের জন্য ভীষণ ভালো। আমরা যতটা পারবো সেটা করার চেষ্টা করব। ভগবান যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন তবে কিন্তু আমাদের সংসারে এমনিতেই সুখ শান্তি থাকবে, কারণ একমাত্র উনিই পারেন আমাদেরকে ভালো রাখতে। তাই এত ব্যস্ততার মাঝেও বাচ্চা এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পরেও আমি সবার মঙ্গল কামনায় ভগবানের কাছে পুজো দিয়ে আসলাম, যাতে সকলে ভালো থাকে। এ যুগের শিক্ষিত মেয়ে হয়েও বেশ কিছু সাংসারিক নিয়ম পালন করি বলেই হয়তো আমাদের সংসারে শান্তি বজায় থাকে। আর আমি না মনে প্রাণে ভীষণ এগুলো বিশ্বাস করি, মানে সংসারে সুখ শান্তি বজায় রাখার পিছনে এগুলো ভীষণভাবে দায়ী। মানে বেশ কিছু নিয়ম আছে না, যে নিয়মগুলো পালন করতেই হয়। আর ওই নিয়মগুলো না বলতে পারেন ওষুধের মতন, মানে ওষুধ খেলে যেমন আমাদের শরীর ভালো থাকে, ওই নিয়মগুলো পালন করলে না আমাদের সংসার ভালো থাকে। কারণ সংসারে সুখ শান্তি আসে পজিটিভিটি থাকলে। যদি সংসারে কোনো রকম নেগেটিভিটি বাসা বাঁধে তাহলে কিন্তু সুখ শান্তি সব কোথায় চলে যায়। আর নেগেটিভিটি তখনই আসে যখন আমরা ঠিকঠাকভাবে সাংসারিক নিয়মগুলো পালন করব না। সাংসারিক নিয়মগুলো ঠিকঠাকভাবে পালন করলে, মাঝে মধ্যে ভগবানের ব্রত পালন করলে, যদি কোনো নেগেটিভিটি আমাদের সংসারে থেকেও থাকে সেগুলো দূর হয়ে যায়, পজিটিভিটি আসে। আর সেই পজিটিভিটি কিন্তু সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু এনে দেয়। আপনারা অনেকেই বলে থাকেন আমি হয়তো বাড়িঘর একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আসলে কি বলুন তো, আমার বিশ্বাস ওই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পজিটিভিটি ভালো থাকে। এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার মনের মধ্যেও পজিটিভিটি থাকে, সাথে সংসারেও পজিটিভিটি থাকে। আজকে না সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমরা যখন পুজো দিতে গেলাম তখনই বৃষ্টিটা কম ছিল, সেই জন্যই হয়তো বেরোতে পেরেছি। আর যেহেতু জামা কাপড়গুলো এখনও নাড়িনি, কারণ এই জামা কাপড়গুলো যে মেলবো সেই জায়গাগুলোতে আগের দিনের জামা কাপড়গুলো রয়েছে যেগুলো শুকায়নি। তো আজকে দেখলাম মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম। তো ওই জামা কাপড়গুলো সরিয়ে এখন যে জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়ে গেছি সেগুলো মেলে দেব। সকালবেলা জামা কাপড়গুলো কিন্তু এখনও মেলিনি, কারণ সকালবেলা যে পুজো দিতে চলে গেছি খুব তাড়াহুড়ো করেই বলতে পারেন গেছি। ভেবেছিলাম অঞ্জলি দিতে পারবো, তবে আমি যখন রাস্তায় যাচ্ছি তখনই পুরোহিত মশাই বেরিয়ে গেলেন। কারণ অঞ্জলিটা না অনেক সকাল সকাল হয়ে গেছে, 7:30 পৌনে 8টার দিকে অঞ্জলি হয়ে গেছে। তো সকলে তো ওই অতটা সকালে যেতে পারে না, আর আমিও যেতে পারলাম না, ইচ্ছা ছিল অঞ্জলি দেওয়ার। যাই হোক, অঞ্জলি দেবো বলে তাড়াহুড়ো করে বেরিয়েছি, সেই জন্য না জামা কাপড়গুলো আমি কেচে রেখে চলে গেছি। ভেবেছি যে এসেই মেলবো, আর এসেও তো দেখলেন কত কাজ। মিছরিকে খাইয়ে দাইয়ে তারপরে আমি এখন এসেছি জামা কাপড় মেলবো বলে। আর বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে, বাইরে মেলার তো কোনো প্রশ্নই ওঠে না। তো আমার এই বারান্দাটা খোলা হলেও একদিক থেকে সুবিধা বলতে পারেন, মানে এই হাজার অসুবিধার মাঝখানে এই একটাই সুবিধা, আমার এই খোলা বারান্দায় কিন্তু আমি প্রচুর জামা কাপড় মেলতে পারি। মিছরি তো এখনো ছোট, যতদিন না বড় হচ্ছে প্রচুর জামা কাপড় হবেও, কারণ বড়দের জামা কাপড় কমই হয়, আর ছোটরা তো খুব ঘন ঘন জামা কাপড় পাল্টায়, মানে নোংরা করে ফেলে, খাবার ফেলে। তো সেই জন্য না প্রচুর জামা কাপড় প্রত্যেক দিন জড়ো হয়, প্রচুর জামা কাপড় আমাকে প্রত্যেক দিন কাচতে হয়। সেই জন্য এই বারান্দাটাতে এই যে 2-3টে দড়ি টাঙিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তো এখানে না প্রচুর জামা কাপড় আমি মেলতেও পারি, আমাদের সাথে মিছরির জামা কাপড়। তো এটাই একটা সুবিধা আমার এই খোলা বারান্দার। আর তাছাড়াও এখানে না বেশ হাওয়া খেলে, তো আর হাওয়াতে অনেকটা শুকিয়ে যায়। রোদ্দুর থাকলে তো কোনো কথাই নেই, মানে মোটামুটি যদি রোদ্দুর থাকে তাতেও না, মানে টিনের শেডে তো গরম হয়, তো ওই তাপটাতেই জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর আজকে তো আমি চাল বা গমের কোনো রকম খাবারই খাবো না, যে কারণে দুপুরবেলা ওই যে মন্দিরে নেমন্তন্ন ছিল, মা আর আমার হাজব্যান্ড গিয়ে খেলো, তো আমি ওদের সাথে গেছিলাম কিন্তু খাইনি। তাই আজকে না আমি এই যে আমার ব্রত ভাঙবো, কি খেয়ে জানেন, আজকে বানাবো সাবুর পরোটা। তো এটা আজকে প্রথমবার আমি বানাচ্ছি। আর সাথে বিকেলবেলা একটু সাবুর পায়েসও বানিয়ে নিয়েছি। সাবুর পায়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে বিকেলেই করে নিয়েছি। আর এখন সন্ধ্যা, মানে প্রায় রাত হতে যাচ্ছে, এই রাত 8টা মতন বাজে। তো এখন আমি একটু সাবুর পরোটা বানিয়ে নিচ্ছি।
তো একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি, এই গোটা আলুটাই প্রেসার কুকারে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো এই আলু সেদ্ধটাকে ভালো করে চটকে আমি যে দেখলেন সাবুটাকে একটুখানি খোলা কড়াইয়ে ভেজে নিলাম, তারপরে না মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো ওইটা আটার মতন হয়ে গেছে। তো সাবুর যে আটাটা তৈরি হলো ওটার মধ্যে আমি আলুটা ভালো করে চটকে আর সাথে এখন একটুখানি আমি আদা গ্রেট করে দিচ্ছি। তো এই দুটো আমি দিয়ে দেব। আর একটু ঝালঝাল করলে ভালো হয়, তবে আমার মিছরি যদি খাই সেই জন্য আমি কোনো রকম লঙ্কা অ্যাড করছি না এটাতে। আমি এটাতে একটু জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। এটাতে ধনে পাতা কুচিও দেওয়া যেতে পারে, সাথে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এগুলো কোনোটাই দিলাম না। ধনে পাতাটা তো আমার কাছে নেই, আর কাঁচা লঙ্কাটা মিছরির জন্য দিলাম না। এবার এটাকে ভালো করে মাখবো, তবে আলুর পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো। আমি কম দিয়ে ফেলেছি, প্রথমবার করছি তো অতটা আন্দাজ পাইনি, যে কারণে একটু জল আমাকে বেশি দিতে হবে। যদি আলুটা বেশি দিতাম জলটা অতটা পরিমাণে লাগতো না, মানে আলুটাতে যেহেতু কিছুটা জল থাকে সেটাতেই হয়ে যেত। তো দেখুন বেশ খানিকটা আটা মাখা হলো। তো এটা ওই যে আলুর পরোটা যেভাবে করে আর কি, সেভাবে ঠিক নয়, এটাকে আলু সাবুর পরোটা বলা যেতে পারে। আলুর পরোটাতে তো আলুটা পুর হিসাবে দেয়, আর এটাতে একসাথেই মাখা হচ্ছে। এখন কিন্তু কোনো উপবাস করলে বা ব্রত পালন করলে বা একাদশী ব্রত করলেও কি খাবো সেটা নিয়ে চিন্তা থাকে না, তার কারণ এখন কিন্তু সবাই অনেক রকম সাবুর রেসিপি করে খেতে পারে। যেমন ধরুন এই তো সাবুর পরোটা, সাবুর লুচি, সাবুর পোলাও, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, অনেক রকম সাবুর মানে রেসিপি আছে, আরও কিছু আছে। তো এগুলো করেই খাওয়া যেতে পারে। তো আমি এখানে ঘি দিয়ে বেলছি, মানে মা বেলে দিচ্ছে আর কি। আর যদি ঘি দিয়ে না বেলতে চান তাহলে কিন্তু ওই যে সাবুর যে আটাটা করা হয়েছিল আটাটা কিছুটা রেখে দিলে ওটা দিয়েও বেলা যাবে। তবে আমি যেহেতু আজকে আটা ময়দা কিছু খাবো না, সেই জন্য আটা ময়দা দিয়ে বেলিনি। আর সাবুর আটাটাও না বেশি একটা মানে ছিল না, অল্পই হয়েছে আর কি, সেই জন্য আমি আর রাখিনি, তাই ঘি দিয়েই মা বেলে দিচ্ছে। তো এত সুন্দর হবে পরোটাগুলো আমি ভাবতে পারিনি। তবে কি বলুন তো, যে লেচিগুলো সেগুলো না একটু মোটা মোটা করতে হবে, কারণ যদি লেচি ছোট করা হয় তাহলে কিন্তু ভালো হবে না। আর আমি প্রথমে যে ছোট করেছিলাম সেই ছোটটা না খুব একটা ভালো হয়নি, তাই মা পরে মোটা মোটা করে বেলে দিয়েছে, এটাই কিন্তু ভালো হচ্ছে। আর মা পরের দিকে ভাজছিল, ঘি দিয়েই ভাজছে আর কি। তো বেশ সুন্দর ফুলেছে জানেন তো, মা বেশ সুন্দর করে ফুলিয়েছে। একদমই মনে হচ্ছে না যে এটা সাবুর পরোটা, মানে নর্মালি যেরকম পরোটা আমরা খাই সেরকমই কিন্তু মনে হচ্ছে। আর এই সাবুর পরোটাগুলো না ভীষণ সফটও হয়েছিল। যতটা ভালো আটা মাখা হবে ততটাই সফট হবে। আটাটা অনেকক্ষণ ধরে মাখতে হবে, মানে সাবুর যে আটাটা। তো দেখুন মা বেশ সুন্দর করে আস্তে আস্তে ফোলাচ্ছে। তো এখানে ওই 3-4টে মতন পরোটা হয়েছে, আমার জন্যই করেছে, যদিও আমি এতটা খেতে পারবো না, মাকে দেব। কারণ মাও এই প্রথমবার মানে সাবুর পরোটা খাবে, আগে কোনো দিনও কিন্তু আমরা সাবুর পরোটা করিনি। এর আগে সাবুর পায়েস করা হয়েছে, তবে সাবুর খিচুড়িও করা হয়েছে, তবে এই যে সাবুর পরোটা এভাবে সুন্দরভাবে করা যায় সেটা কিন্তু আগে আমরা করিনি। দুপুরের দিকে একটু সাবু মাখা খেয়েছিলাম সাবু দুধ কলা দিয়ে। তো তারপরে তো এতক্ষণ পর্যন্ত আর কিছু খাওয়া হয়নি, একটু খিদেই পেয়ে গেছে। এখন রাত 9টা মতন বাজে, তো খেয়ে নিচ্ছি তাই। তো একটু সাবুর পায়েসটা না চাপ চাপ হয়ে গেছে। বিকেলের দিকে যখন করেছিলাম তখন বেশ ভালো হয়েছিল, তো এখন দেখছি দুধটা টেনে নিয়েছে, আর একটু দুধ দিলে ভালো হতো আর কি। তো উপোস করে এত কিছু করার আর আগ্রহ হতো না যদি না মা আসতো, একার পক্ষে আমার এতটা সম্ভব হতো না। তো মা এসেছে বলেই আমি কিন্তু এগুলো করতে পেরেছি, মা অনেক হেল্প করেছে আমাকে। তো চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।